নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। এক ঝলকে দেখে নেব আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। দেশ থেকে বিদেশ, রাজনীতি থেকে অর্থনীতি, সব খবরের উপর থাকবে আমাদের নজর। প্রথমে নজর রাখা যাক রাজ্য রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। কেন এত নেতা খুন হচ্ছেন, আগাম খবর পাচ্ছে না কেন আইবি, পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের কারণ ব্যাখ্যা করেছে লালবাজার। এক বড় ঘোষণায় বাংলায় 12টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশন। মালদায় একটি জাল আধার কার্ড চক্রের পর্দাফাশ হয়েছে, আটক করা হয়েছে দুজনকে। এবার দেখে নেওয়া যাক দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর। আধার, প্যান বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এমনটাই জানালো বোম্বে হাইকোর্ট। ভোট চুরি নিয়ে মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন কর্ণাটকের মন্ত্রী KN রাজান্না। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে বাংলাদেশের উপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অনুরোধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ভারতের উপর চাপ দিতে গিয়ে শত কোটি টাকা খুইয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। আমেরিকার প্রতারক নীতির বিরুদ্ধে রাশিয়া থেকে তেল আমদানির পক্ষে সওয়াল করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। কেন এত নেতা খুন হচ্ছেন, আগাম খবর পাচ্ছে না কেন আইবি, পুলিশের উপর ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। নমস্কার, এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। সম্প্রতি বেশ কয়েকজন তৃণমূল নেতার খুনের ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চেয়েছেন গোয়েন্দা সংস্থা কেন এসব ঘটনার আগাম খবর পাচ্ছে না। আমাদের পাড়া আমাদের সমাধান নামের একটি বৈঠকের সময় মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে সরব হন। তিনি পুলিশ সুপার, আইসি এবং ওসিদের তাদের নিজ নিজ এলাকার ওপর সঠিকভাবে নজর রাখতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন যে যখন এত নেতা খুন হচ্ছেন তখন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অর্থাৎ আইবি কেন কোনো খবর পাচ্ছে না। এই প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি সাম্প্রতিক খুনের ঘটনা উল্লেখ করেন, যেমন কোন্নগরে এক প্রভাবশালী তৃণমূল নেতা, হুগলির এক বুথ কনভেনর এবং কোচবিহারে পঞ্চায়েত প্রধানের ছেলের খুনের ঘটনা। তিনি অভিযোগ করেন যে কিছু পুলিশ আধিকারিক দায়িত্বে থাকলেও তারা ঠিকমতো কাজ করছেন না। মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের পর পুলিশের ওপর চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আধার, প্যান বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, বিস্ফোরক বোম্বে হাইকোর্ট। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। সম্প্রতি বোম্বে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে জানিয়েছে যে আধার, প্যান বা ভোটার কার্ড কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ নয়। জানা গেছে বাবু আব্দুর রব নামে এক ব্যক্তির জামিনের আবেদনের শুনানির সময় বিচারপতি এই মন্তব্য করেন। রৌফকে পুলিশ একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছিল। রৌফের আইনজীবী আদালতে বলেন যে যেহেতু তার মক্কেলের কাছে এই ধরনের সরকারি পরিচয়পত্র রয়েছে, তাই তাকে অনুপ্রবেশকারী হিসেবে ধরা যায় না। কিন্তু বিচারপতি এই যুক্তি খারিজ করে দেন এবং বলেন যে কোনো ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করতে হলে তাকে নাগরিকত্ব আইন অনুযায়ী তা প্রমাণ করতে হবে। বোম্বে হাইকোর্টের এই পর্যবেক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। উল্লেখ্য, নির্বাচন কমিশনও ভোটার তালিকা সংশোধনের সময় ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য এই ধরনের নথিপত্রকে যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য করে না। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের কারণ ব্যাখ্যা করল লালবাজার। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। গত শনিবার নবান্ন অভিযানকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা এবং পুলিশের ভূমিকার ওপর যে প্রশ্ন উঠেছিল, তার প্রেক্ষিতে লালবাজার থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে। এই বৈঠকে পুলিশ তাদের অবস্থান স্পষ্ট করেছে। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার সদর মিরাজ খালিদ, জয়েন্ট কমিশনার ক্রাইম রূপেশ কুমার এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন। জয়েন্ট কমিশনার মিরাজ খালিদ জানান, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট সোসাইটি নামে একটি সংগঠন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু পুলিশকে আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বিক্ষোভকারীদের সাঁতরাগাছি বা রানী রাসমণি রোডে মিছিল করার জন্য দুটি বিকল্প পথ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই প্রস্তাব উপেক্ষা করে পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যান। সেখানেই পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালায়, যার ফলে ডিসির গার্ডসহ মোট 5 জন পুলিশকর্মী আহত হন। এই ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সামান্য লাঠিচার্জ করা হয়েছিল। তিলোত্তমার মাকে পুলিশ মেরেছে বলে যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে মিরাজ খালিদ জানান যে তারা তদন্ত করে এমন কোনো প্রমাণ পায়নি
তিনি সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন, যদি তাদের কাছে পুলিশের মারধরের কোনো ছবি বা ভিডিও থাকে তাহলে যেন তা পুলিশের কাছে শেয়ার করা হয়। নির্বাচন কমিশনের বড় ঘোষণা, বাংলায় 12টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল। এই মুহূর্তে উঠে আসছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। নির্বাচনের ঠিক আগেই রাজ্য রাজনীতিতে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। একাধিকবার সতর্ক করার পরও নিষ্ক্রিয় থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের 12টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দলগুলো গত 6 বছর ধরে কোনো নির্বাচনে অংশ নেয়নি বা তাদের কোনো সক্রিয় কার্যকলাপ দেখা যায়নি। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী এগুলি কেবল কাগজ কলমে ছিল, তাই স্বচ্ছতা বজায় রাখার জন্য এদেরকে আর রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হবে না। এই সিদ্ধান্তের ফলে বাতিল হওয়া দলগুলো এখন থেকে আর কোনো নির্বাচনে প্রার্থী দিতে পারবে না এবং তাদের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সারা দেশ জুড়ে নিষ্ক্রিয় দলগুলির বিরুদ্ধে কমিশনের এই অভিযান নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ। মালদায় জাল আধার কার্ড চক্রের পর্দাফাশ, আটক 2। এই মুহূর্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। মালদায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে একটি বড় জাল আধার কার্ড চক্রের পর্দাফাশ হয়েছে। এই ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি সিএসবি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে এই চক্রটি সক্রিয় ছিল। মালদার উত্তর রামপুর এলাকায় ওই কেন্দ্র থেকে রোহিঙ্গাদের জন্য ভুয়ো আধার কার্ড তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এই খবর সামনে আসতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের জন্য তৃণমূলের মদতে এই জাল আধার কার্ড তৈরি হচ্ছিল। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, রাজ্য পুলিশ সক্রিয় বলেই এই চক্রের পর্দাফাশ করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি তারা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেছে, কারণ অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্র সরকার ব্যর্থ। অভিযুক্তদের মধ্যে একজনের ভাই দাবি করেছেন তার ভাই নির্দোষ এবং কেবল কম্পিউটার শেখাতেন। তিনি এই ঘটনার জন্য অন্য আরেকজনকে দায়ী করেছেন। সব মিলিয়ে এই ঘটনা এখন রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধ। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে কিছুটা শীতলতা দেখা যায়। ভারত বারবার সে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইউনূস সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের চীন ঘনিষ্ঠতা এবং চীন সফরে গিয়ে ভারতের সমালোচনা এই 2 দেশের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে তোলে। এরই ফলস্বরূপ ভারত সরকার বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে এপ্রিল মাসে আমদানি বিষয়ক কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এরপর মে মাসে বাংলাদেশি পণ্য ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য যে ট্রান্সশিপমেন্ট পরিষেবা ছিল সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সবশেষে ভারতের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে পাট এবং পাটজাত পণ্য সহ বাংলাদেশের বেশ কিছু পণ্য সড়কপথে ভারতে প্রবেশ করতে পারবে না। শুধু মহারাষ্ট্রের নভসেবা সমুদ্রবন্দর দিয়ে এই পণ্যগুলো আমদানি করা যাবে। বিশেষজ্ঞদের মতে ভারত সরকারের এই পদক্ষেপ স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের চীন ঘনিষ্ঠ নীতির প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করে। ভোট চুরি নিয়ে মন্তব্যের জেরে পদত্যাগ কর্ণাটকের মন্ত্রী KN রাজান্না। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে কর্ণাটকের রাজনীতি থেকে একটি বড় খবর। ভোট চুরি সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন রাজ্যের মন্ত্রী KN রাজান্না। ঘটনার সূত্রপাত হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য থেকে, যেখানে তিনি ভোট চুরির অভিযোগ তোলেন এবং বলেন যে কর্ণাটকেও এমনটা হয়েছে। এর প্রতিক্রিয়ায় মন্ত্রী রাজান্না প্রশ্ন তোলেন, যদি ভোটার তালিকায় কোনো গরমিল থাকে তাহলে তা কি তাদের সরকারের সময় তৈরি হয়নি এবং তখন সবাই কি অন্ধ ছিল? যদিও তিনি নিজেও ভোটার তালিকায় অনিয়মের কথা স্বীকার করে লজ্জা প্রকাশ করেন। রাজান্নার এই মন্তব্য কংগ্রেসের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এরপর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাকে পদত্যাগ করার জন্য চাপ দেন। ফলস্বরূপ রাজান্না তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই ঘটনা নিয়ে বিজেপি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছে। বিজেপি নেতা সিটি রবি বলেছেন, কংগ্রেসের মধ্যে কোনো গণতন্ত্র নেই এবং যদি কেউ সত্যি কথা বলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অনুরোধ নিয়ে মোদিকে জেলেনস্কির ফোন। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
এই ফোনালাপে জেলেনস্কি সরাসরি ভারতের কাছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ভারত যদি তেল কেনা বন্ধ করে তাহলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক সাহায্য পায় তা বন্ধ হয়ে যাবে। জেলেনস্কি সম্প্রতি ইউক্রেনের একটি বাস স্টেশনে হওয়া রুশ আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন এবং যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে যে এর আগে আমেরিকার পক্ষ থেকেও ভারত সহ বিভিন্ন দেশকে রাশিয়া থেকে তেল না কেনার জন্য চাপ দেওয়া হয়েছিল, যদিও ভারত বরাবরই জানিয়েছে যে দেশের অর্থনৈতিক স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ফোনালাপের পর প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী মোদি দুজনেই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন। জেলেনস্কি তার পোস্টে শান্তি প্রচেষ্টায় ভারতের সমর্থনের জন্য মোদিকে ধন্যবাদ জানান। অন্যদিকে মোদি তার পোস্টে কথোপকথনটি নিশ্চিত করে লেখেন যে ভারত সংঘাতের পরিবর্তে শান্তি প্রচেষ্টায় বিশ্বাস করে এবং এই বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আবারও একবার প্রমাণ করে। ভারতের উপর চাপ দিতে গিয়ে শত কোটি টাকা খোয়ালো পাকিস্তান। এই মুহূর্তে উঠে আসছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান থেকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর। ভারতের উপর চাপ সৃষ্টি করতে গিয়ে নিজেদেরই শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একটি সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে পাকিস্তান গত 24শে এপ্রিল থেকে ভারতীয় যাত্রীবাহী বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। পাকিস্তানের একটি প্রখ্যাত সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিকে জানিয়েছে যে গত 24 এপ্রিল থেকে 30শে জুনের মধ্যে আকাশসীমা বন্ধ রাখার কারণে পাকিস্তানের প্রায় 127 কোটি টাকার ওভারফ্লাইং রেভিনিউ ক্ষতি হয়েছে। এই ওভারফ্লাইং রেভিনিউ হলো সেই টাকা যা একটি দেশের বিমান অন্য দেশের আকাশসীমা ব্যবহার করার জন্য দেয়। অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানের জন্য এই পরিমাণ টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও 2019 সালে বালাকোট হামলার পর পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে প্রায় 235 কোটি টাকা খুইয়েছিল। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে আর্থিক ক্ষতি না বলে রাজস্ব হ্রাস হিসেবে উল্লেখ করেছে। আমেরিকার প্রতারক নীতি, রাশিয়া থেকে তেল আমদানির পক্ষে সওয়াল এসবিআইয়ের। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে ভারতের অর্থনৈতিক নীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর একটি প্রতিবেদন অনুযায়ী ভারত গত 5 বছরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমী দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া কম দামে ভারতকে তেল বিক্রি করছে। ফলে ভারতের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ খুবই জরুরি ছিল। এসবিআই এর একটি তথ্য অনুযায়ী 2021-22 অর্থবর্ষে ভারত রাশিয়া থেকে 40 লক্ষ টন অপরিশোধিত তেল আমদানি করেছিল, যা 2024-25 অর্থবর্ষে বেড়ে হয়েছে 8.08 কোটি টন। এর ফলে ভারতের মোট তেল আমদানির সিংহভাগই এখন রাশিয়া থেকে আসছে। এই ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ককে ভালোভাবে দেখছে না আমেরিকা। বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যের ওপর 25% শুল্ক চাপিয়েছেন, যা মোট শুল্ককে 50-এ পৌঁছে দিয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাও বন্ধ করে দেওয়া হয়েছে। এসবিআই এর এই প্রতিবেদন স্পষ্ট বলে যে আমেরিকা ভারতের তেল আমদানি নীতির বিরুদ্ধে থাকলেও দেশের অর্থনৈতিক স্বার্থ বজায় রাখতে ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।